বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস বাফুফের। মঙ্গলবার বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের সেরাটা দিয়ে ভালো করার প্রত্যাশা মামুনুলদের। বাংলাদেশ দল বর্তমানে অনেক উন্নত ও পরিণত দল বললেন জিম্বাবুয়ে কোচ ডেভ ওয়াটমোর। তবে টি-20 ফরম্যাটে ভালো করতে আরো বেশি ম্যাচ খেলার পরামর্শ। এবং জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দলকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। শেষ ওয়ানডেতে 125 রানে হারল সফরকারীদের। দেখছিলেন খেলার সময় শিরোনাম। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলা নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, শুরুতেই ফুটবল প্রসঙ্গ। নানা নাটকীয়তা শেষে অবশেষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল। সোমবার রাত 8:30টায় একটি বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সকারুরা। মঙ্গলবার বিকেল 5:30টায় বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া দল। নিরাপত্তা ইস্যুতে নানা অজুহাত দেওয়ার এক সময়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে। বাফুফে কর্তৃক সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পরও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নিতে ঢাকায় আসতে নানা গড়িমসিও করে অস্ট্রেলিয়া দল। গেল শনিবার রাতে ঢাকায় আসার কথা থাকলেও আসেনি টিম কাহিলরা। দেশটির ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে জানানো হয়েছিল সিঙ্গাপুরে অনুশীলন শেষে সোমবার ঢাকায় আসবে অস্ট্রেলিয়া দল। শেষ পর্যন্ত কথা রেখেছে এনজেই পোস্তেকগ্লুর শিষ্যরা। রাত 8:30টায় ফুটবলার ও কর্মকর্তা সহ 44 সদস্যের দলটি ঢাকায় পৌঁছে। এ সময় বিমানবন্দরে ফুটবলারদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমানবন্দর থেকে সরাসরি ফুটবলাররা চলে যান গুলশানের হোটেল ওয়েস্টিনে। সেখানে রাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অস্ট্রেলিয়া দল। আর প্রথম লেগের ম্যাচের মতো এবারও জয় তুলে নিতে চায় সকারুরা। আমাদের প্রস্তুতি বেশ ভালো আছে। এই ম্যাচটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি বেশ ভালো একটা ম্যাচ হবে। জয় নিয়েই দেশে ফিরতে পারবো আমরা। এটা একটা ভিন্ন পরিবেশ আমাদের জন্য। প্রথম খেলতে এসেছি এখানে। আগের ম্যাচে ওদের হারিয়েছি, তাই এবারও হারাতে পারবো আশা করছি। আরো অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের খবর। প্রতিপক্ষ হিসাবে অস্ট্রেলিয়া শক্তিশালী হলেও তাদের বিপক্ষে বাংলাদেশ জয়ের জন্যই খেলবে। সকারুদের বিপক্ষে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান কোচ ফাবিও লোপেজ। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে হলে নিজেদের শতভাগেরও বেশি দিতে চেষ্টা করতে হবে বলে মনে করেন দলের সহ অধিনায়ক জামাল ভুঁইয়া। লড়াইটা রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের জন্য হলেও বাংলাদেশের জন্য তা ছিল এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকার। কিন্তু গুরুত্বপূর্ণ সেই ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারায় মামুনুলদের সেই সুযোগটা এখন নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। এমন সমীকরণ সামনে রেখে এবার বর্তমান এশিয়ান কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দেশের ফুটবলে ক্রুইফ অধ্যায় শেষ হবার পর কোচ ফাবিওর তত্ত্বাবধানে প্রায় মাস দেড়েক অনুশীলন করেছে বাংলাদেশ। অংশ নিয়েছে বিশ্বকাপ বাছাইয়ের 2টি ম্যাচে। এর মধ্যে কিরগিজস্তানের বিপক্ষে কিছুটা ভালো খেললেও তাজিকিস্তানের বিপক্ষে লোপেজ শিষ্যরা খেলেছেন যাচ্ছে তাই। তারপরও শিষ্যদের উপরে আস্থা রাখছেন এই ইতালিয়ান। দল হিসেবে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে কতটা এগিয়ে তা আমাদের সবারই জানা। তারপরও আমরা জয়ের জন্যই মাঠে নামবো। এটা নাও হতে পারে, তারপরও লক্ষ্য থাকবে ওদের হারানো, কেননা আমরা পেশাদার ফুটবলার। রাশিয়ায় বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একটি ড্র থাকলেও জয় নেই কোনোটিতেই। তার উপর গেল কয়েকটি ম্যাচে বেশ বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে মামুনুলরা। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে লোপেজ শিষ্যদের ঘরের মাঠের এই ম্যাচটি নিজেদের সম্ভ্রম রক্ষার লড়াইও বটে। আমরা নিজেদের মাঠে খেলবো। এটা ঠিক যে অস্ট্রেলিয়া অনেক বড় দল, ওরা বেশ কটি বিশ্বকাপও খেলেছে, তাই বলে মাঠে নামার আগেই আমরা হার মেনে নিতে পারি না। তবে ওদের বিপক্ষে ভালো কিছু করতে হলে আমাদের শতভাগেরও বেশি দিয়ে চেষ্টা করতে হবে। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বাফুফের পক্ষ থেকে এমন নিশ্চয়তা দেওয়ার পরও সফর সংক্ষিপ্ত করেছে সকারুজরা, যা স্পষ্টভাবে নির্দেশ করে নিরাপত্তা ইস্যুতে কতটা শঙ্কায় রয়েছে টিম অস্ট্রেলিয়া। আর এর প্রভাব যদি মাঠে পড়ে তা মামুনুলরা কতটা কাজে লাগাতে পারে তা হয়তো সময় বলে দেবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
এদিকে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা। সোমবার বন্ধ ছিল স্টেডিয়ামের আশেপাশের সব দোকানপাট। নিরাপত্তার স্বার্থে ম্যাচের দিনও বন্ধ থাকবে স্টেডিয়াম এলাকার সব দোকান। এর আগে সোমবার সকাল থেকে নিরাপত্তা কর্মীরা ছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশেপাশের এলাকা ছিল জনশূন্য। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান জানিয়েছেন, ম্যাচ নির্বিঘ্নে হওয়ার জন্য ভেন্যুর আশেপাশে নেওয়া হয়েছে 4 স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরা থাকবেন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে। পাশাপাশি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের আশেপাশের দালানগুলোতেও থাকবে কড়া নজরদারি। একইভাবে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের টিম হোটেলেও থাকবে সর্বোচ্চ নিরাপত্তা। ফিরতি লেগের ম্যাচ খেলে মঙ্গলবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে সকারুরা। মাঠের ভিতরে একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে, গ্যালারিতে একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে, গেটে ঢোকার সময় একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে, আবার বাইরে স্টেডিয়ামের বাইরে আউটার গেটে একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এটাই 4 স্তর আমি মিন করেছি। এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় সাদা পোশাকে পুলিশ থাকবে, বিভিন্ন হাই রাইজ বিল্ডিং গুলোতে রুফটপে পুলিশ থাকবে। স্টেডিয়ামের বিভিন্ন গেট দিয়ে ঢোকার সময় সেখানে আমাদের ইলেকট্রনিক এবং ম্যানুয়াল বডি চেক থাকবে। টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া ফুটবলারদের নিজের ক্লাবে নিয়ে যাওয়াটা স্বেচ্ছাচারিতার শামিল। একই সাথে বিষয়টি দেশের ফুটবলের জন্য অশানী সংকেত, এমনটাই মনে করেন দেশের ফুটবল বোদ্ধারা। এদিকে ফেডারেশনের আপত্তি সত্ত্বেও জাতীয় দলের ফুটবলারদের জোর করে ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বাফুফে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচ, এজন্য জাতীয় দলের একাংশ যখন অনুশীলনে ব্যস্ত, বাকিরা তখন আলোচনায় মত্ত শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতির সাথে। অথচ ম্যাচের আগের এই সময়টা টিম ম্যানেজমেন্ট ব্যতীত কারো সাথে কথা বলার অনুমতি নেই ফুটবলারদের। তাহলে প্রশ্ন, কিভাবে ঘটলো এমন ঘটনা? বাফুফের উপর দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলো যে বরাবরই প্রাধান্য বিস্তার করে তা সবারই জানা, কিন্তু এ ব্যাপারে কখনোই কথা বলতে চান না সংস্থাটির কোনো কর্মকর্তা। তবে নিজেদের দুর্বলতার বিষয়টি এবার সরাসরি জানালো বাফুফে। ডিডন্ট লিসেন টু আস, এবং আসলে পারমিশনটা কোত্থেকে হয়েছে সেটাও উই আর নট ক্লিয়ার। এবং আসলে এখানে যদি বলতে হয় এখানে কোনো পারমিশন ছিল না, খুব পরিষ্কারভাবে বলতে হয় যে আসলে এটা এক প্রকার জোর করে প্লেয়ারদেরকে যাওয়া বা প্লেয়ারদেরকে নিয়ে যাওয়া। শেখ জামাল ক্লাব তাদের একটা প্রোগ্রামের জন্য আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাহেবের কাছেন উনি এই প্লেয়ার আজকের প্রোগ্রামে চেয়েছিলেন। আসলে এটা আমি অ্যাজ এ ম্যানেজার হিসেবে আমার অথরিটির বাইরে, আমি এটা দিতে পারি না, আমি পারমিশন দেই নেই। এদিকে ক্লাবগুলোর কাছে বাফুফের এমন জিম্মি হয়ে থাকার বিষয়টিকে স্বেচ্ছাচারিতা হিসেবে মনে করছেন ফুটবল বোদ্ধারা। পাশাপাশি বিষয়টিকে দেশের ফুটবলের জন্য আশানী সংকেত হিসেবেও দেখছেন তারা। এর আগের দিন তো তাদের কনসেন্ট্রেশন থাকবে যে কালকে অস্ট্রেলিয়াকে নিয়ে ভাববে তারা, তো সেইখানে ম্যাচের আগের দিন তাদের মাথায় অন্য কিছু ঢুকিয়ে দেওয়া, যে ক্লাবের ইন্টারনাল বিষয়গুলো নিয়ে, তো সেটা আসলে এটা বাংলাদেশ বলেই সম্ভব। এটা আর ভাষাহীন বলার মতো কিছু নাই, আসলে এটা হতেই পারে না। এটা একরকম এটা অবিশ্বাস্য, আমি শুনে নিজে স্তম্ভিত হয়ে গেছি। এর আগেও বাফুফের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তি করা হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষ থেকে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এ বিষয়ে কখনোই কোনো পদক্ষেপ নেয়নি ফুটবল ফেডারেশন। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এক যুগ আগে বাংলাদেশে ক্রিকেট দলের সাফল্যের অগ্রযাত্রার অন্যতম রূপকার তিনি। টাইগারদের সঙ্গে এখন না থাকলেও শুভকামনা বারবারই থাকে তার পক্ষ থেকে। দর্শক, বলা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোরের কথা। সময় সংবাদকে তিনি জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ দল মাঠ ও মাঠের বাইরে অনেক উন্নত ও পরিণত দল। আর পরামর্শ দিলেন, টি-20 ফরম্যাটে টাইগারদের ভালো করতে হলে অবশ্যই খেলতে হবে বেশি বেশি ম্যাচ। বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। এক যুগ আগের কথা, একটি জয় তখন বাংলাদেশের ক্রিকেটে দিবা স্বপ্নের মতন। ঠিক তখন, অর্থাৎ 2003 সালে 4 বছরের চুক্তিতে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পান অস্ট্রেলিয়ান ডেভ হোয়াটমোর। নিজের ক্রিকেট মেধা আর কৌশলে অনেকটাই পাল্টে দেন বাংলাদেশ দলকে। তার সময়ে প্রথমবারের মতো টেস্ট জয়, বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারানোর গৌরব, কিংবা অনেকটাই রূপকথার মতো 2007 বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানোর সাথে সুপার 8-এ খেলা। মাঠে ক্রিকেটারদের এই দক্ষতার পিছনে প্রধান কারিগর কিন্তু ছিলেন ডেভ হোয়াটমোর। ক্রিকেট আকাশে সাফল্যের পতাকাটা উড়াতে তিনি শিখিয়েছিলেন। They're showing the results of being developed
আমার ওই দলটা খুব বেশি পরিশ্রম করত, ফিল্ডিং এ দারুণ ছিল, তাই আস্তে আস্তে ইতিবাচক ফল পাই। আর ওরা এখন অনেক পরিণত। তার অন্যতম কারণ বিসিবি, একাডেমি দল, এ দল ও অনূর্ধ্ব 19 দলের কার্যক্রম ঠিকভাবে এগিয়েছে। আমার জানা মতে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট আগের থেকে এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তাই আন্তর্জাতিক মানের ভালো মানের ক্রিকেটার বেরিয়ে আসছে। দূরে থাকলেও বাংলাদেশের ক্রিকেটের খবর ঠিকই নেন দেব। তাই তো সম্প্রতি মাশরাফি দলের রাজস্বিক ক্রিকেটে দারুণ উচ্ছ্বসিত তিনি। তার মতে ওয়ানডেতে পরিণত দল বাংলাদেশ, তাই প্রশ্ন ছিল টি-20তে কেন নয়। আইপিএল এর মতো আসরে যারা নিয়মিত খেলে তারা এই ফরম্যাটে সবচেয়ে কার্যকরী খেলোয়াড়, যেমন সাকিব আল হাসান। সেই ফরম্যাটের জন্য আদর্শ ক্রিকেটার। সামনে টি-20 বিশ্বকাপ রয়েছে, সময় নিয়ে ফরম্যাটটা বুঝে এগোতে পারলেই প্রত্যাশিত ফলাফল আসবে। তার হাত ধরেই মুশফিক, তামিম ও সাকিবের মতো তারকা ক্রিকেটাররা এখন বিশ্বমঞ্চে। শিক্ষক হিসেবে কে ছিল তার প্রিয় ছাত্র? No best student. That is unfair. You know, I like all the players equally. এদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা মুগ্ধ করেছে ডেভকে, তাই সুযোগ পেলে আবারও আসতে চান বাংলাদেশে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-20তে হারটা অপ্রত্যাশিত। কৌশলগত কিছু ভুল ছিল ম্যাচে, তাই এই হার থেকে শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে উন্নতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ দেশের সাবেক ক্রিকেটারদের। পাশাপাশি 2016 টি-20 বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেবে টাইগাররা, এমনটাই মত সাবেকদের। ক্রিস গেইল বা ব্রেন্ডন ম্যাককালামের মতো বিধ্বংসী ব্যাটসম্যান নেই বাংলাদেশ দলে, তবে ক্রমেই উন্নতি করতে থাকা দলটির শক্তি দলীয় পারফরম্যান্স। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তেও বিজয় মুস্তাফিজ আলামিনদের ব্যক্তিগত ছোট ছোট লড়াইয়ের সমন্বয়ে জয়ের হাতছোঁয়া দূরত্বে পৌঁছেও হারতে হয়েছে টাইগারদের। তবে বছর জুড়ে সাফল্যে ডানায় চড়ে উঠতে থাকা দলটির জন্য এটি কি কোনো সতর্ক বার্তা হয়ে থাকলো? টি-20 ফরম্যাটে আমরা অনেক কম ক্রিকেট খেলি, ছোট্ট পরিসরের ক্রিকেটের ফিটনেস দরকার। বেশ কিছু বিজয়ের পরে কিছু একটা ম্যাচ হেরে যাও, কিন্তু মাঝে মাঝে আমি মনে করি যে প্রয়োজনের আছে একটা ভাববার অবকাশ তৈরি করে দিয়ে গেল যে হোম গ্রাউন্ডেও তোমাদের আরো ভালো করার সুযোগ আছে। টি-20 ম্যাচে আমি মনে করি না যে 7 জন 8 জন 10 জন ব্যাটসম্যান লাগে। ব্যাটসম্যান টপ অর্ডারকেই খেলতে হবে এবং 1 2 4 5 এর মধ্যে বেসিক্যালি টি-20 ম্যাচের খেলা। তো টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে আরো রেসপন্সিবিলিটি নিতে হবে। আফসোস আছে, সঙ্গে কিছু প্রশ্ন। টি-20 ফরম্যাটে 46 ম্যাচে 32 হারের বিপরীতে মাত্র যে 13টি জয় বাংলাদেশের। এমনকি এই ফরম্যাটের র্যাঙ্কিং এ 11তে থাকা বাংলাদেশের ওপরে আছে আফগানিস্তান ও হংকং এর মতো আইসিসির সহযোগী দেশগুলো। 9 বছরের যাত্রায় যে পরিসংখ্যান আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে টাইগারদের দুর্বলতাই ফুটিয়ে তোলে। তারপরও টি-20 বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেবে দল, এমন প্রত্যাশা সাবেকদের। ওয়ার্ল্ড কাপ এখনো অনেক দূর আছে, এটা আমাদের জন্য একটা ভালো শিক্ষা যে আমরা কোন কোন জায়গায় আমাদের ল্যাকিংস আছে সেই জায়গাগুলো ডেভেলপ করা। আমাদের ন্যাশনাল প্লেয়াররা তাদের সুন্দর জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে পারফর্ম করে কন্ট্রিবিউট করে এবং নিজের কনফিডেন্সটা বিল্ড আপ করে সামনে পরিপূর্ণ একটা বাংলাদেশ আমি মনে করি যে দেখবো যে ইনশাল্লাহ ওয়ানডেতে যেমন খেলে আসে ঠিক টি-20তে এইভাবে ব্যাক করে আসবে। খুব বেশি আমাদের তৃপ্ত হয়ে লাভ নেই, তবে এই সফলতা আমাদেরকে অনুপ্রাণিত করবে আমাদেরকে আরো ভালোভাবে প্রিপেয়ার করার জন্য। কদিন পরই শুরু হতে যাওয়া বিপিএল এ খেলার মধ্য দিয়ে লাল সবুজের প্রতিনিধিরা ক্রিকেটের ধুমধাড়াক্কা ফরম্যাটে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে বলেও মনে করেন বিশ্লেষকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। হতাশাজনক এক সফর শেষে নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। অধিনায়ক এলটন চিগুম্বুরা ছাড়া চলে গেছেন দলের বাকি সব সদস্য। বিপিএল এর তৃতীয় আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন চিগুম্বুরা, তাই বাংলাদেশেরই রয়ে গেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। 5 নভেম্বর বাংলাদেশের বিপক্ষে 3 ওয়ানডে ও 2টি টি-20 খেলতে ঢাকায় এসেছিল জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজে স্বাগতিকদের বিপক্ষে হোয়াইট ওয়াশ হলেও শেষ টি-20তে জিতে 1-1 সমতায় সিরিজ শেষ করে আফ্রিকার দলটি। এবার বাংলাদেশ ও জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দলের সিরিজের খবর। সিরিজের শেষ ওয়ানডেতেও দাপটের সঙ্গে জয় তুলে নিল বাংলাদেশের যুবারা। সঞ্জিত সাহার রেকর্ড গড়া বোলিংয়ে 125 রানের জয় তুলে নিয়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দলকে হোয়াইট ওয়াশ করল স্বাগতিকরা। আগে ব্যাট করে 243 রানের সংগ্রহ পায় বাংলাদেশ, জবাবে 118 রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 6 রানেই জয়রাজ শেখের উইকেট হারায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেটে 93 রান যোগ করেন সাইফ ও শান্ত জুটি। সাইফ আউট হন 40 রানে, অন্যদিকে দলকে ভালোভাবেই এগিয়ে নিতে থাকেন শান্ত। সেঞ্চুরির খুব কাছে গিয়েও ব্যক্তিগত 96 রানে আউট হন তিনি। এরপরের ব্যাটসম্যানরা আর বড় স্কোর করতে না পারায় 243 রানে থামে বাংলার যুবাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমেই স্বাগতিকদের বোলিং তোপে পড়ে সফরকারীরা। দলীয় 13 রানে টপ অর্ডারে 2 উইকেট তুলে নেন বাংলাদেশের সাইদ সরকার।
এরপর সঞ্জিত সাহার স্পিন 20-এ নীল হয় জিম্বাবুয়ে। যুব ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে 6 উইকেট তুলে নেন দিনাজপুরের এই স্পিনার। শেষ পর্যন্ত সঞ্জিত 19 রানে 6 উইকেট নেন। জিম্বাবুয়ে অল আউট হয় 118 রানে। ম্যাচ সেরা সঞ্জিত ও সিরিজ সেরা হন সাইফ। বাংলাদেশ জিম্বাবুয়ে এ দলের সিরিজের খবর। তাসামুল হক ও শুভাগত হোমের ব্যাটিং নৈপুণ্যে দ্বিতীয় 4 দিনের ম্যাচে জিম্বাবুয়ের বোলারদের ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ এ। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে এ দলের চেয়ে 29 রানে পিছিয়ে আছে শুভাগত হোমের দল। 248 রানে দ্বিতীয় দিন শুরু করা জিম্বাবুয়ে এর প্রথম ইনিংস শেষ হয় 303 রানে। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ 70 রান করেন জয়লর্ড গাম্বি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 67 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও তাসামুল হক ও শুভাগত হোমের 148 রানের জুটিতে বড় স্কোরের স্বপ্ন দেখে বাংলাদেশ এ। সেঞ্চুরি থেকে 8 রান দূরে থাকতে অধিনায়কের শুভাগত রায়ান বার্লের বলে আউট হলেও তাসামুল অপরাজিত আছেন 96 রানে। দিন শেষে সফরকারীদের সংগ্রহ 4 উইকেটে 274 রান। সিরিজে 1-0 এগিয়ে আছে বাংলাদেশ এ। প্রথম সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকার কারণে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে যুক্তরাষ্ট্র পাড়ি জমালেও বিপিএল এর প্রথম ম্যাচেই রংপুর রাইডার্সের হয়ে সাকিব আল হাসান খেলবেন বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের আইকন ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তবে আগামী 22 তারিখ থেকে শুরু হতে যাওয়া বিপিএল এর তৃতীয় আসরের প্রথম ম্যাচেই তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বলে নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান। সোমবার রাজধানীর গুলশানে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ফ্রেশ সিমেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। পাশাপাশি দলের দায়িত্ব নিতে কোচ শেন জার্গেনসেন মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছবেন বলেও জানানো হয়। Rafiq Bhai, you know, our assistant coach, he is in the field today. We have started coaching. আমাদের কিছু ছেলে কিন্তু ন্যাশনাল টিমে এখনো জিম্বাবুয়ে থেকে আসেনি, 20 তারিখে আসবেন, বাট দোজ হু আর অ্যাভেলেবল উই হ্যাভ স্টার্টেড। এবং সৌম্য সরকার রেস্টে আছেন, আশা করি উনিও টাইমলি জয়েন করে যাবেন। উনিও খুব শীঘ্রই চলে আসছেন। প্রথম ম্যাচ খেলবেন, আশা করি 20-21 তারিখের মধ্যে ঢাকায় চলে আসবেন। ভারতের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না পাকিস্তান, এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের কাছ থেকে দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব পাওয়ার একদিন পর এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শাহরিয়ার খান। ভারতের বিপক্ষে সিরিজে ভারতকেই হোম বানানোর প্রস্তাব মানতে নারাজ পিসিবি। এছাড়া কোনো আর্থিক উপার্জন না থাকায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় না পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেটারদের ছাড়পত্র দেয়নি বিসিসিআই। এরপর থেকে দ্বন্দ্ব শুরু হয় দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। 2007 ও 2012 সালে ভারতে সিরিজ খেলেছে পাকিস্তান। এরপরও ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে হোম ম্যাচে রাজি না হওয়ায় দুদেশের ক্রিকেটীয় সম্পর্ক আরো জটিল হলো। এবার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ছিল ব্যাটসম্যানদের রাজত্ব। এদিন স্টিভেন স্মিথ ও অ্যাডাম ভোজেসের জোড়া সেঞ্চুরিতে 193 রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 258 রান। আগের দিন 4 উইকেট হাতে রেখে 510 রানে দিন শেষ করা কিউইদের প্রথম ইনিংস চতুর্থ দিনের শেষে থামে 624 রানে। এদিন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে 290 রান করে 112 বছরের রেকর্ড ভেঙেছেন কিউই ব্যাটসম্যান রস টেইলর। 1903 সালে ইংলিশ ব্যাটসম্যান টিফ ফস্টার এর করা 287 রান টপকে অজিদের মাটিতে কোনো সফরকারীর ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন এই কিউই। তবে ট্রিপল সেঞ্চুরির পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিশতকের 77 বছরের রেকর্ডের খুব কাছে গিয়েও তা ভাঙতে না পারার আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন টেইলর। এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় অজিরা। দলীয় 8 ও 46 রানের মাথায় 2 ওপেনারের বিদায় কিছুটা চিন্তার ভাঁজ পড়ে স্বাগতিকদের তাঁবুতে। তবে স্মিথ ও ভোজেসের জোড়া শতকে দিন শেষে লিড নিয়ে মাঠ ছাড়ে অজিরা। স্মিথ 131 ও ভোজেস 101 রানে অপরাজিত আছেন। ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের খবর। ঘরের মাঠ গ্রুপোমা অ্যারেনায় প্লে অফের দ্বিতীয় লেগের ম্যাচে নরওয়েকে 2-1 গোলে হারিয়েছে হাঙ্গেরি। এই জয়ে 2 লেগ মিলিয়ে নরওয়ের বিপক্ষে 5-2 গোলের ব্যবধানে থেকে ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ নিশ্চিত করল তারা। জয় পেয়েছিল স্বাগতিক হাঙ্গেরি, তাই এদিন কিছুটা স্বস্তিতে ছিল স্বাগতিকরা। তবে খেলার শুরু থেকে অতিথিদের কোনো ছাড় দেয়নি তারা। আক্রমণাত্মক খেলতে থাকা স্বাগতিকরা লিড নিতে সময় নেয়নি। ম্যাচের 14 মিনিটে হাঙ্গেরিয়ান স্ট্রাইকার প্রিস্কিনের দূর থেকে নেওয়া শটে গোলের আনন্দে মাতে স্বাগতিক দর্শকরা।
তবে 1-0 পিছিয়ে থেকে বিরতিতে যায় দুদল। গোল পরিশোধে মরিয়া নরওয়ের ভাগ্যটা যেন এদিন একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ ম্যাচের 83 মিনিটে অতিথিদের গোলকিপার নাইল্যান্ড গোল বাঁচাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ালে 2-0 এগিয়ে যায় স্বাগতিকরা। তবে শেষ চেষ্টা হিসেবে ম্যাচের 3 মিনিট বাকি থাকতে নরওয়ে স্ট্রাইকার হেনরিকসন গোল করে ব্যবধান কমান। আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত 2-1 গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হাঙ্গেরি। সব ধরনের ফুটবল থেকে বিদায় নেওয়ার ঘোষণাটা আগেই দিয়েছিলেন। সেই ধারায় প্রতিযোগিতামূলক ফুটবলে জয়ের স্বাদ নিয়ে ক্যারিয়ার শেষ করলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রাউল গঞ্জালেস। নিউ ইয়র্ক কসমসের হয়ে হাসি মুখে ফুটবল মাঠ থেকে বিদায় নিলেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে 16 বছর কাটানো এই স্প্যানিশ ফরওয়ার্ড। সেই সঙ্গে ওটাওয়া ফিউরিকে 3-2 গোলে হারিয়ে নর্থ আমেরিকান সকার লিগ জিতল গঞ্জালেসের ক্লাব নিউ ইয়র্ক কসমস। এ ম্যাচে হ্যাট্রিক করা গ্যাস্টন সেলেরিনোর তৃতীয় ও জয়সূচক গোলে সহায়কের ভূমিকা পালন করেন রাউল। 2010 সালে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেয়ার পর শালকে ও আল সাদেও খেলেছেন তিনি। 38 বছর বয়সী রাউল 2014 সাল শেষে যোগ দেন আমেরিকান ক্লাব নিউ ইয়র্ক কসমসে। শনিবার রাতে গ্যাস্ট্রিক বাইপাসের শিকার হন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। তবে ডাক্তাররা জানিয়েছেন এখন শঙ্কা কেটে গেছে তার। ভেনেজুয়েলার শহর মারাকাইবোতে হঠাৎ অসুস্থ হন এই 55 বছর বয়সী বিশ্বকাপ জয়ী ফুটবলার। এরপর তাকে স্থানীয় ফ্যালকন ক্লিনিকে ভর্তি করা হয়। ম্যারাডোনার এই সমস্যা বেশ আগের। 1980 সালে যখন ফুটবল মাঠ কাঁপাতেন তখন থেকেই গ্যাস্ট্রিকে ভুগতেন তিনি। সুস্থ হতে আরো 12 দিন ভেনেজুয়েলাতেই থাকবেন ম্যারাডোনা, জানিয়েছেন ডাক্তাররা। শুক্রবার মধ্যরাতের ভয়াবহ সন্ত্রাসী হামলার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ফ্রান্স। দেশটির এমন নাজুক পরিস্থিতিতে ইংল্যান্ডের সাথে ফ্রান্সের আসন্ন প্রীতি ম্যাচটি প্রত্যাহারের প্রস্তাব এসেছিল। তবে ইংল্যান্ডে সে প্রস্তাবকে ফিরিয়ে দিয়ে দিদিয়ের দেশামের শিষ্যরা জানায় প্রীতি ম্যাচ খেলতে প্রস্তুত আছে লেস ব্লুজরা, আর এজন্য এরই মধ্যে ইংল্যান্ড পৌঁছে গেছে তারা। ফ্রান্স ফুটবল দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইংল্যান্ডের কোচ রয় হডসন। এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে বর্বরচিত এই ঘটনার প্রতিবাদে ফুটবল বিশ্বের একতার বহিঃপ্রকাশ হবে বলে মন্তব্য করেন তিনি। 13 নভেম্বর মধ্যরাতে প্যারিসের বিভিন্ন স্থানে হামলার অন্যতম টার্গেট ছিল স্তাদি দে ফ্রান্সও। তবে এ কারণে বিঘ্নিত হয়নি তখনকার জার্মানি ও ফ্রান্সের প্রীতি ম্যাচ। নির্ধারিত সময়েই সেটি শেষ হয়। ফুটবলারদের অনেক প্রিয়জনেরা নৃশংস এই হামলার শিকার হন। তাই তাদের মানসিক অবস্থার কথা বিবেচনা করে মঙ্গলবার প্রীতি ম্যাচটি বাতিল করার প্রস্তাব করে ইংল্যান্ড। তবে এই প্রস্তাবকে নাকচ করে ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলতে যেতে প্রস্তুত আছে বলে জানায় 23 জনের ফরাসি স্কোয়াড। ঘুষ গ্রহণের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গণেশ থাপাকে 10 বছরের জন্য নিষিদ্ধ করল ফিফা। একই অভিযোগে লাওস ফুটবল ফেডারেশনের সভাপতিকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। সম্প্রতি নেপালের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সহ 5 ফুটবলারের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ফিক্সিং এর অভিযোগ ওঠে এবং বিভিন্ন মেয়াদে আদালত তাদের সাজা দেয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান গণেশ থাপার বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ তোলে ফিফা। 2009 এবং 2011 সালে ফিফার নির্বাহী কমিটি নির্বাচনের সময় ঘুষ নেওয়ার অভিযোগে থাপাকে 10 বছরের জন্য নিষিদ্ধ করে সংস্থাটির এথিক্স কমিটি। এছাড়া 2011 সালে নির্বাহী কমিটি নির্বাচনের সময় ঘুষ নেওয়ার অভিযোগে লাওসের ফুটবল ফেডারেশনের সভাপতি ভিফেতকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। প্রিয়া মাস উপলক্ষে চাঁদপুর ক্লাবে বেশ কয়েকটি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে টুর্নামেন্টগুলোর উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ। জেলা প্রশাসক আব্দুল সবুর মণ্ডল সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের মধ্যে রয়েছে লন টেনিস, স্নুকার, ক্যারাম ও টেবিল টেনিস প্রতিযোগিতা। এই 4টি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চাঁদপুরের বিভিন্ন ক্লাবের সদস্যরা। অন্যান্য অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করছেন। 2017 সালেই ঘোষণা হবে কে হচ্ছে 2024 অলিম্পিকের আয়োজক। রোম, হামবার্গ, বুদাপেস্ট ও লস অ্যাঞ্জেলস ছাড়াও এই তালিকায় আছে ফ্রান্সের প্যারিসের নামও। যদিও ফ্রান্সের সন্ত্রাসী হামলার পর প্যারিসের নাম তালিকায় টিকে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে, কিন্তু এই ঘটনা প্যারিসের অলিম্পিক আয়োজনের রেসে টিকে থাকা না থাকার বিষয়ে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাচ। সম্প্রতি ফ্রান্সের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। সন্ত্রাসবাদ শুধু প্যারিসের নয়, পুরো বিশ্বের সমস্যা বলে মন্তব্য করেন বাচ।
এদিকে সন্ত্রাসী হামলার পর আগামী বছর দেশটিতে হতে যাওয়া ইউরো 2016 আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে ইউরো 2016 যথাসময়ে হবে বলে আশা প্রকাশ করেছে আয়োজকরা। ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রস্তুত রয়েছে আগামী বছর অলিম্পিক গেমস উদ্বোধনের জন্য। এর 4 বছর পর 2020 সালে ক্রীড়া মহাযজ্ঞ অলিম্পিকের আসর বসবে জাপানের টোকিওতে। এই উদ্দেশ্যে আয়োজক শহর টোকিও এরই মধ্যে শুরু করে দিয়েছে প্রস্তুতির পরিকল্পনা। তবে তারপরও নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ হবে বলে জানায় আয়োজক কমিটি। 2019 সালের রাগবি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দিয়ে এই স্টেডিয়ামটির উদ্বোধন হওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনা ইতিমধ্যেই ভাটা পড়েছে। 155 বিলিয়ন ইয়েন খরচে নির্মিত এই স্টেডিয়ামের মূল নকশা এখনো চূড়ান্ত হয়নি। নির্ধারিত সময়ে স্টেডিয়ামের কাজ শেষ হচ্ছে না বলে কর্তৃপক্ষ ঘোষণা দেওয়ার পর ইতিমধ্যেই পার্শ্ববর্তী শহর ইয়োকোহামায় সরে গেছে রাগবি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এদিকে সব পরিকল্পনা ঠিক থাকলে 2017 সালে স্টেডিয়ামের মূল কাজ শুরু হবে বলে জানিয়েছে জাপান স্পোর্টস কাউন্সিল। বছরের শেষ ট্যুর এটিপি ট্যুর ফাইনালসে জয় পেলেন ওয়ার্ল্ড নম্বর 1 নোভাক জোকোভিচ ও সুইস তারকা রজার ফেদেরার। লন্ডনে টানা চতুর্থ এটিপি ট্যুর ফাইনালসের শিরোপা জয়ের মিশনটা ভালোভাবেই শুরু করলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। জাপানের কেই নিশিকোরিকে 6-1 গেমে বিধ্বস্ত করেন জোকো। 65 মিনিটের এ খেলার মধ্য দিয়ে ইনডোরে টানা 38 জয় তুলে নিলেন এই বিশ্বসেরা। অন্যদিকে রজার ফেদেরারের শুরুটাও ছিল দারুণ। চেক প্রতিপক্ষ থমাস বার্ডিচকে 6-4, 6-2 গেমে হারিয়েছেন এই 34 বছর বয়সী সুইস তারকা। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় খেলা সার্ফিং। সরু সার্ফিং বোর্ড নিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেন দুঃসাহসিক সার্ফাররা। রোমাঞ্চকর এই খেলার উন্মাদনা বাড়াতে এবার আয়োজন করা হয় সার্ফিং বিগ ওয়েভ অ্যাওয়ার্ড। সাধারণ ঢেউ নয়, পর্বত সমান ভয়ঙ্কর সব ঢেউয়ের ওপর দিয়ে সার্ফিংয়ে কে কত বেশি মুনশিয়ানা দেখাতে পারেন, এবারে তা নিয়েই আয়োজন করা হয় প্রতিযোগিতার। বিশ্বের বিভিন্ন দেশের সার্ফাররা তাদের দুঃসাহসিক সার্ফিং এর দৃশ্য ধারণ করে পাঠিয়ে দেন এই প্রতিযোগিতায়। চলুন দেখে আসা যাক তারই কিছু ঝলক। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস বাফুফে। মঙ্গলবার বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের সেরাটা দিয়ে ভালো করার প্রত্যাশা মামুনুলদের। বাংলাদেশ দল বর্তমানে অনেক উন্নত ও পরিণত দল বললেন জিম্বাবুয়ে কোচ ডেভ ওয়াটমোর। তবে টি-20 ফরম্যাটে ভালো করতে আরো বেশি ম্যাচ খেলার পরামর্শ। এবং জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দলকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ অনূর্ধ্ব 19। শেষ ওয়ানডেতে 125 রানে হারালো সফরকারীদের। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।